তো বন্ধুরা হঠাৎ করে একটা প্ল্যানিং করা হয়েছে যে কোথাও একটা জায়গা থেকে ঘুরে আসি। তা সেটা কোথাও বলতে গেলে পাহাড়ই হবে, তুমি জানো তো সবাই যে পাহাড় আমাদের খুব পছন্দের একটা জায়গা। তো ভাবলাম একটু পাহাড়ের দিক থেকে ঘুরে আসা যাক। তাহলে কোথায় যাব না যাব এখনও কোনো কিছু ঠিক করা হয়নি সেক্ষেত্রে। আর আমার এই লাগেজ পুরো রেডি করা হয়ে গেছে, দেখো পুরো লাগেজ রেডি হয়ে গেছে, সমস্ত সেট আপও রেডি আছে। তা চলো ঘোরা যাক। একটু কোথায় যাব সেটা অবশ্যই যেতে যেতে সব কিছু বলবো। আর দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি, সাথে থাকো, অবশ্যই পুরোপুরি আপডেট পাবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর আমার তো পাহাড়ে ঘোরার খুব শখ, একটু জানো পাহাড়ের কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তা চলো এখন বাড়ি থেকে বার হই, বাড়িতে বার হয়ে রাস্তায় গিয়ে আপনাদের সাথে কথা হবে। এবং পুরো রাত্রি পড়ে রয়েছে, যেহেতু রাতে জার্নিং করবো আমরা আজকের। এই এখন বাজে প্রায় 7টা মতো, তারপরে এখন বার হবো মোটামুটি ওই কালকে সকালের দিকে যদি দেখি কটার সময় পৌঁছানো যায়, সেটা তো ওখানে গেলেই বা টাইমিং দেখলে বোঝা যাবে। তো চলো দেখা যাক কী পরিস্থিতি হয় আগে, তারপর বলছি। তা বন্ধুরা এখন আমরা এসে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে খুবই সুন্দর একটা রাস্তা, ঝাঁচকচক করছে, একদম চারিদিকে লাইট ভরা, একদম পাথর থেকে যেন মনে হচ্ছে একদম মতি চমকাচ্ছে, এত লাইট দিয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। যেহেতু অন্য হাই রোডেতে এত লাইট নেই, সে যাই হোক আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে যেতে যেতে আমরা ডান দিকে জাগুলির রাস্তাটা নেবো, আর বড় জাগুলির রাস্তা নিয়ে সোজা চলে যাবো NH12, বাঁ দিকে ধরে নেবো NH12। আর NH12 এর কন্ডিশন কেমন আছে চলো যেতে যেতে রাস্তায় বলছি NH12 এর কন্ডিশন কি রয়েছে। ফুল ট্যাক্স নিয়ে দিচ্ছি। রাস্তা আপ ডাউন, মাঝখানে ভাঙাচোরা রয়েছে, রাস্তা আপ ডাউন রয়েছে। একটা NH12 এত হেভি একটা রাস্তা, এত লং রুট, সেই রাস্তা যদি এই পরিস্থিতি থাকে কিছু বলার নেই। এত আপ ডাউন থাকলে হয় না রাস্তা। ন্যাশনাল হাইওয়ে কি রাস্তা বোঝা যাচ্ছে না। মাঝখানে গাড্ডাগুলো সব থেকে, ওই বর্ষাকালের যে গাড্ডাগুলো হয়েছে সেগুলো হালকা ফিলকা সারিয়েছে, কিন্তু অনেক জায়গায় এতটাই আপ ডাউন আছে রাতের বেলা কিন্তু সেগুলো চোখে পড়ে না। যাই হোক, রাতে ড্রাইভ করলে এই প্রবলেমগুলো অবশ্যই হবে। দিনের বেলা হলে একটু তবু চোখে আসলেও রাতের বেলা এত হেভি ডিউটি লাইট লাগিয়েও মোটামুটি অতটা চোখে আসছে না। টুকটাক গাড্ডা আছে, সেগুলো গাড্ডাতে পড়ছে গাড়ি। দেখা যাক, চলো গাড়ি আস্তে আস্তে যাচ্ছি, 90-100-তে নিয়ে যাচ্ছি। যখন পৌঁছাবো শিলিগুড়ি। এখন আমাদের তো কৃষ্ণনগর ঢুকতে এখনো 40 কিলোমিটার বাকি, আর এখন তো প্রায় রাত্রির 12টার বাসতে যাই, মানে 11:50 হয়ে গেছে, আর এখনো আমরা কৃষ্ণনগর ঢুকতে পারিনি। কারণ আমাদের তো শিলিগুড়ি ঢুকতে তো সকাল মনে হচ্ছে 10টা বেজে যাবে, বুঝতে পারছি না কি হবে। চলো দেখা যাবে কি হয় আর কি করা যাবে। একটু লেট হয়ে গেছে, সবাই মিলে একসাথে গেলে যেটা হয় একটু চা খেতে হবে, এইটা খাবো ওটা খাবো, একটু দাঁড়া, একটু গল্প করি, পেছাপ করি, কত রকম সমস্যা মানুষের। আর দেখতে দেখতে আমরা চলে এলাম কৃষ্ণনগর সিটি পার করে চলে যাচ্ছি আমরা। আর এখন বাজে হচ্ছে 12:15 মধ্যে কৃষ্ণনগর চলে এসেছে। বহরমপুরে কটার সময় ঢুকি দেখা যাক, আর কতক্ষণ লাগে এখান থেকে বহরমপুর। তো মোটামুটি এখান থেকে বহরমপুর আর হচ্ছে 90 কিলোমিটার, দেখি কতক্ষণ সময় লাগে বহরমপুর। আরো একটা টোল চলে এলো, এটা আমাদের 4 নম্বর টোল হয়ে গেল। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো বন্ধুরা খিদে তো বেশ ভালোই পেয়ে গেছে, তো ভাবছি সামনে কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। আর বাড়ি থেকে আমরা পরোটা আর মাংস কষে নিয়ে এসেছি, একটু মটন নিয়ে এসেছিলাম। তো সেটা কোনো একটা জায়গাতে আমাদের গাড়ির মধ্যে যেহেতু গ্যাস রাখা আছে, কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে একটু গরম করে খাওয়া দাওয়া শুরু করি। এই গ্যাস বার করে মটন একটু গরম করে নিল হালকা করে,
আর পরোটা এনেছি, পরোটা দিয়ে খেয়ে নেবো। আর আমাদের মটন গরম করেছে, সেটা হচ্ছে মিস্টার ইমান। পাহাড়ের গায়ে এক সুন্দর জায়গাতে আমরা বসে একটু রান্না করব, সেই সব ফিলিংসগুলো কখন হবে, কখন এখনো কালকে যেতে যেতে দুপুর হয়ে যাবে। চলো দেখা হবে আবার রাস্তাতে, খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে গাড়ি চালানোর। সেটা হচ্ছে রোড খালি থাকে দিনের বেলা, যেভাবে NH-12 ওপরে ব্যারিকেড লাগানো থাকে, সেই কথাই আছে না, ব্যারিকেড বাংলা। তো যে পরিমাণে ব্যারিকেড লাগানো থাকে গাড়ি তো চালানো খুব অসুবিধা হয়। আর তাছাড়া রাতের বেলা এটাই থাকে না যে ব্যারিকেডটা রাতের বেলা নেই, আর গরু ছাগল অতটা নেই। হ্যাঁ, সামনে কিন্তু আপনার শিয়াল আসবে অবশ্যই, আস্তে আস্তে অনেকগুলো শিয়াল পড়ে আছে মরে দেখেছি। আর এবং কি আমাদের গাড়ির সামনেও একটা এসে গেছিল, কিন্তু সেটা অ্যাক্সিডেন্ট হয়নি। তাছাড়া রাতের গাড়ি চালানোর মজা হচ্ছে পুরো রোডটাই ফাঁকা, একদম খুব সুন্দরভাবে গাড়িটা চালানো যায়। কিন্তু এই গর্তগুলো কখনো কখনো দেখা যায় না, সেটাই একটু সাবধানে, কারণ NH-12 উপরে অনেক গর্ত হয়েছে, বর্ষার গর্ত অনেকখানি হয়েছে। তো আমরা এখন সোজা যাবো, সোজা গিয়ে আমরা আর আপনার হচ্ছে এটা নেব না, ওই যে কি বলে বহরমপুর যে ডালখোলা বাইপাস বলে, ডালখোলা বাইপাসটা নিচ্ছি না। ডালখোলা বাইপাস না নিয়ে আমরা ডান দিকে বোতলবাড়ির রাস্তা থেকে ভিতর দিক থেকে উঠে ইসলামপুরের দিকে যাব। তা ওই রাস্তাটা গেলে গিয়ে 50 কিলোমিটার শর্টও হয়ে গেল, আর সকালের দিকে রাস্তাটা ফাঁকাই থাকবে। তো অবশ্য এই রাস্তাটা আমাদের মনে হচ্ছে সব থেকে ভালো হবে বলে আমরা এই চিন্তা ভাবনা করলাম। তো ভিতর দিক থেকে চলে যাবো, যেহেতু 50 কিলোমিটার শর্টও হয়ে গেল, প্লাস তাড়াতাড়ি পৌঁছেও যেতে পারবো। তো চলো দেখা যাক কি হয়, কটার সময় শিলিগুড়ি পৌঁছায়। টার্গেট তো আছে 7টা-8টার মধ্যে পৌঁছানো যাবো। তো দেখি কি হয়, পৌঁছে যদি যেতে পারি তো খুবই ভালো। আর আমরা সামনে থেকে ডান দিক নিয়ে নেবো, বোতলবাড়ির রাস্তা ধরে চলে যাব। বোতলবাড়ির ভিতর থেকে গেলে 50 কিলোমিটার রাস্তাটা শর্টও হয়ে যাবে, আর ভিতর থেকে চলে যাই। এখন বোতলবাড়ির রাস্তা মোটামুটি খালিই পাওয়া যাবে, আর আগের মতো আর অতখানি প্রবলেম নেই। যে আগে যে ভয়টা ছিল মোটামুটি ওই ডাকাতি ছিনতাই যে হতো, সে ভয় এখন আর নেই। তো এখান থেকে আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেবো, এখান থেকে ডান দিকে নিয়ে নেবো। এই যে মোড়টা আছে, এখান থেকে ডান দিক নেবো, বোতলবাড়ি মোড় এটা। এটা থেকে ডান। কত কিলোমিটার? 17? এটা 50-60 কিলোমিটার রাস্তা আছে। চল চল। এটা হলো বোতলবাড়ির লাস্ট পেট্রোল পাম্প। আর এই উঠে গেলাম আমরা NH-27, ব্যারিকেড পার করলেই NH-27। আর এই যে রাস্তাটা,
এটা শুনেছি খুব একটা ভালো না রাস্তাটা। তো আপনারা যারা যারা আসছেন একটু রাস্তাটা দেখে দেখে আসবেন, কারণ রাস্তাটা প্রচণ্ড গাড্ডা। আর এই যে ছোটোখাটো গাড়ি না, গাড্ডাতে পড়লে আপনার মনে হবে মানে এতটাই গাড্ডাতে পড়ছে যে রীতিমতো একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। তাই যারা এই পথে আসবেন একটু সাবধানে গাড়ি চালাবেন। একটা ভুল আপনার পুরো ট্রিপটা নষ্ট করে দেবে। তবুও এই ট্রিপের মজা নিতে গেলে একটু আধটু তো গাড্ডাতে গাড়ি পড়বেই। তাই কখনো ঝাঁকুনি আর কখনো রাস্তার টান সব মিলিয়ে এক নতুন অনুভূতির সাথে গাড়ি ছুটবে। তো গাড়ি আমাদের এখন ছুটে চলেছে শিলিগুড়ির পথে। আর কি গন্তব্য সেটা আমরা নিজেরাও জানি না, কারণ সেটা এখনও ঠিক হয়নি। হয়তো মিরিক বা হয়তো পাহাড়ের কোনো কোণে, যেখানে মেঘ নেমে আসে গাছের ডালে আর বাতাস মিশে যায় অজানা টান। চলো দেখি রাস্তা কোথায় নিয়ে যায় আমাদের। তো আপনারা সাথে থাকুন আর অবশ্যই দেখুন যে আমরা কোথায় যাচ্ছি, আর অবশ্য আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। চলো যাওয়া যাক। তো আমরা আর দার্জিলিং মোড় থেকে বাঁদিক নিয়ে নিলাম, প্রপার শিলিগুড়িতে আর ঢুকলাম না, সোজা এই রোড চলে যাচ্ছে মিরিক। আমরা চিন্তা ভাবনা করলাম মিরিকেই চলে যাই আজকের, আর কাল চলে যাবো দার্জিলিংয়ে। তো মিরিকের দিকে আগাচ্ছি। তা মিরিক যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এই রাস্তাতে একটু গর্ত নেই, খুব ভালো রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। রাস্তাটা পুরো জঙ্গলের মাঝখান থেকে যখন যাচ্ছিল এত সুন্দর লাগছে রাস্তাটা। যাই হোক, রাস্তাটার ব্যাপারে কিছু বলার নেই, মানে খুবই সুন্দর রাস্তা মিরিক যাওয়ার রাস্তাটা। তো এখান থেকে আমরা কী করবো, পেট্রোলের একটু প্রবলেম, মানে পেট্রোল যেহেতু এই পাশটা নেই, দেখা যাক ওই সামনের দিকে গিয়ে মনে হয় পেট্রোল পাম্প পাবো। তো গুগলে মনে হয় শো করেছে যে ওখানে ওই দিকে একটা পেট্রোল পাম্প আছে। তা ওই পারে পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ফুল করে নেবো। কলকাতা থেকে আমরা 4000 টাকার পেট্রোল ভরিয়েছিলাম, আর এই পেট্রোল পাম্প পর্যন্ত আসার পরেও দেখছি যে আমাদের এখনও পর্যন্ত পেট্রোল কিন্তু আছে, প্রায় 2 গাঁট পেট্রোল রয়েছে। যেহেতু আমাদের পেট্রোলটা ফুল করিয়ে নেওয়া অবশ্যই দরকার, তাই ভাবলাম এখান থেকে পেট্রোলটা ফুল করিয়ে নিই। কোথায় আর পেট্রোল পাম্প পাবো তার তো ঠিক নেই, তো সেই জন্য পেট্রোল পাম্পটা ফুল করে নিই আগে, তারপর কথা হচ্ছে বলছি। আমার সারা দেখেছি আর ঝালকে নিয়ে এসে না না সঙ্গে আমি ওই জিনিস ভাত দিলাম, আমি খাবো না। রোড ব্লক আছে, ঘোরা ওইদিকে গাড়ি গিয়ে সব তো বিশেষ করবো। মিরিকের রাস্তা বন্ধ আছে, মিরিকের রাস্তা ट्रांसलेट मतलब गाड़ी इधर में रखना पड़ेगा, उधर का गाड़ी आएगा तो इसमें जाना पड़ेगा। मतलब अपना गाड़ी से नहीं जा नहीं सकते। जाएगा। ओ तब हम लोगों को तो घुमाना पड़ेगा, दूसरा कुछ उपाय नहीं है। তো বন্ধুরা, তোমরা তো এবার দেখতেই পেলে যে মিরিকের রাস্তা বন্ধ, সেই জন্য আমরা ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিলাম। গাড়ি ঘুরিয়ে নিয়ে এখন সোজা দার্জিলিংয়ের দিকে যাব। তো এবার তো পাহাড়ের গল্প শুরু হবে। আর তাছাড়া হচ্ছে মিরিকের রাস্তাটা এই কারণেই বন্ধ যে ওখানে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজটা একটু রিপেয়ারিং চলছে, সেই কারণে 2 দিনের জন্য মিরিক যাওয়ার জন্য বন্ধ রয়েছে। তো ব্রিজের নিচে থেকে যে নদী আছে, নদীর এপাশ থেকে ওপাশে যাওয়ার মতো রাস্তা করে দিয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র পায়ে হেঁটে যাওয়া যাবে। ওপাশ থেকে গিয়ে ওপারের যে গাড়িগুলো রয়েছে ওই গাড়িতে করে মিরিক যাওয়া যাবে। যেহেতু আমরা নিজেরা গাড়ি নিয়ে এসেছি, তাই জন্য আমরা প্ল্যান ক্যান্সেল করলাম যে মিরিক যাওয়ার দরকার নেই তাহলে আজকের। তো আগে আমরা দার্জিলিংটা ঘুরে নিই, দরকার হলে মিরিক পরে যাওয়া হবে, সেটা পরের দিন যদি হয়তো যাব, না তো অন্য কোথাও প্ল্যানিং। কারণ আমরা তো কোনো প্ল্যানিং করে আসিনি কোথায় যাব বা কোথায় থাকবো, কী করব। যখন যেখানে মনে হবে সেইভাবেই আমরা যাতায়াত করার জন্য চিন্তাভাবনা করেছি। যেহেতু পাহাড়ে ঘুরতে এসেছি, যেখানে ইচ্ছা হবে সেখানে চলে যাব, এই চিন্তাভাবনা করে আমরা এসেছি। চলো পাহাড়ে ওঠা এবার শুরু, এবার পাহাড়ের সফর শুরু হবে।
বন্ধুরা আমরা সবাই চিন্তা ভাবনা করলাম যে এখন দার্জিলিং যেহেতু এখন বাজে 10:30, তো দার্জিলিং ঢুকে এখন কী করবো বেকার, তাই চিন্তা ভাবনা করছি যে এখানে কোনো একটা অফবিট এরিয়া দেখি, সেই অফবিট এরিয়াতে একটু আগে ভালো করে ঘোরাঘুরি করি, তারপরে দার্জিলিং যাব। দার্জিলিং সন্ধ্যাবেলা তো মল রোডের দিকে যাবোই অবশ্যই, কিন্তু তার আগে একটা ভালো জায়গা খুঁজে নিই, যেটা আমাদের প্ল্যানিংয়ে ছিল। তো এখানে একটা ভালো কোথায় ঝর্ণা আছে সেটা আমরা গুগলে সার্চ করলাম, দেখলাম যে একটা রেনবো ওয়াটারফলস বলে একটা জায়গা রয়েছে, সেটা খুবই সুন্দর একটা জায়গা যা দেখলাম। তো ভাবছি সেখানে আগে যাই। সেখানে যাওয়ার জন্য আমাদের কালিম্পং পার করে, কিন্তু দার্জিলিং থেকে বেশ কিছুটা আগে সোনাডা বলে একটা জায়গা আছে, সোনাডা থেকে দেখাচ্ছে যে বাঁদিকে পেট্রোল পাম্প আছে, বাঁদিকে পেট্রোল পাম্প থেকে বাঁ হাতে নিচের দিকে নেমে যেতে হবে, নিচের দিকে ওখান থেকে প্রায় 5 কিলোমিটার নিচে নামতে হবে। নামার পরে ওখানে রেনবো ওয়াটারফলস আসবে। তো রেনবো ওয়াটারফলসটা ওখানে শুনেছি খুবই জায়গা, 3-4টে ঝর্ণা মিলিয়ে ওখানে পুরো একদম নদীর মতো বয়ে চলেছে, 3-4টে ঝর্ণা মিলিয়েই ওটা। তা চলো ওখানে আগে ভিজিট করা যাক, তারপরে অন্য কোথাও দেখছি, তারপর তো দার্জিলিং অবশ্যই যাব। তো চলো দেখা যাক ওখানে কেমন লাগে, আগে ওখানটা ঘুরি তারপর দেখাচ্ছি আপনাদেরকে আবার। তো বন্ধুরা এসে গেছি র্যাম্বো ওয়াটারফলস, কাছাকাছি ওটা এসে গেছি। গাড়িটা ওখানে পার্কিং করলাম, পার্কিং করে হাঁটতে হাঁটতে যেতে হবে নিচেতে। তো এখান থেকে অনেকখানি মনে হচ্ছে হাঁটতে হবে, দেখি কতটা হাঁটতে হয়। এখানে অনেকগুলো গাড়ি দাঁড় করিয়ে রেখেছে যারা নিচে গিয়েছে। তো রাস্তা কিন্তু খুবই চাপ রাস্তা, গাড়ি কিভাবে যে তুলবো সেটা কিন্তু এখনও বুঝতে পারছি না, যে গাড়ি কীভাবে অ্যাকচুয়াল তুলবো সেটা বোঝা খুবই মুশকিল ব্যাপার। আর তাছাড়াও এখানে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে গাড়ি তো নিয়ে চলে এসেছি, কারণ এখানকার ড্রাইভারদের ঠিক আছে, যেহেতু আমাদের তুলতে গেলে একটু অসুবিধা হলেও কিছু করার নেই। তারপর দেখা যাবে যদি অন্য কোনো ড্রাইভার পাই, সেই ড্রাইভার দিয়ে দরকারে গাড়ি তোলার ব্যবস্থা করবো। ছোট মতো আছে। গাইস মজা আসছে, কিন্তু হেভি লাগছে। ও আমি এই ভাঙা কাঠের পোলের ওপর থেকে যাচ্ছি, দেখো এই ভাঙা কাঠের পোলের ওপর থেকে যাচ্ছি। কেমন লাগবে বা কী পরিস্থিতি আই ডোন্ট নো, বাট যাওয়ার চেষ্টা করছি। কোনো ভয় নেই ভাই, কোনো ভয় নেই, চলে আয়। পড়লে এখান থেকে গিয়েছো? হ্যাঁ ও কি লাগছে। দেখো এটা কেমন লাগছে বলো। র্যাম্বো ওয়াটারফলস, হচ্ছে র্যাম্বো ওয়াটারফলস, কেমন লাগছে বলো। পড়ে গেলে শেষ। র্যাম্বো ওয়াটারফলস দেখি, আসো আস্তে আস্তে এগিয়ে আসো। বাপি এখন উঠছে খুব ডেঞ্জারাস জায়গা থেকে।
খুব রিস্ক আছে, কিন্তু তাও আমি উঠবো। রিস্ক তো নিতেই এসেছি, আর এইগুলো মজা নেওয়ার জন্য এসেছি। তা বন্ধুরা, অ্যাকচুয়াল যে কারণে এখানে আসা সেটা হচ্ছে এই যে র্যাম্বো ওয়াটারফলস, এইটার জন্য মেইনলি এখানে আসা। এতটা নিচে নেমে আর তাছাড়া আপনারা তো দেখেছেন কতটা ভয়ঙ্কর রাস্তা থেকে আমরা এসেছি, সেটা তো আপনাদেরকে দেখালাম। তো আর মেনলি হচ্ছে দেখুন, এই ঝর্ণাটা ওখান থেকে নামছে, সোজা এই আসছে, এখান থেকে এসে সোজা এখান থেকে আসছে এই। আর এটা হচ্ছে তিন দিক থেকে আসছে, ওপর সাইড থেকে একটা ঝর্ণা আসতেই হবে, আর ওখান থেকে একটা ঝর্ণা আসতেই হবে, সোজা এইভাবে প্রবাহিত হয়ে বেরিয়ে যাচ্ছে। তো অবশ্য ভিডিওটা আসবে, পুরোপুরি ওয়াচ করো আর দেখো কিন্তু ভিডিওটা অবশ্য কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই বলবে। তো এখনকার জন্য বাই বাই, টাটা।